গল্পের নাম বৃষ্টিস্নাত বাগান বিলাস। লেখিকা ফাতেহা নূর। পর্ব ৭। বললাম না আমি শাড়ি পরব না। দেখুন আপনি আমার মায়ের বয়সী, আপনাকে খুব ভালো করে বলছি যান এখান থেকে। জমিলা বেগম বেশ কিছুক্ষণ ধরে একটা নীল জামদানি শাড়ি আর গহনার বাক্স হাতে নিয়ে ইমতাহার ঘরে দাঁড়িয়ে আছেন। উনি এই বাড়ির বেশ পুরনো লোক। ইমতাহা দুদিন ধরে একই জামা পরে বসে থাকে বিছানায়, নড়াচড়াও করে না। জামিলা বেগম আবারও নরম গলায় বললেন, ছোট আব্বা রাগ করব মাই, তুমি একটু এই শাড়িটা পরো, দেখতে খুব ভালো লাগবে। ইমতাহা চুপ করে রইল। সত্যি বলতে তার শরীরটা ম্যাচ ম্যাচ করছে। কিছু বলতেও পারছে না আর কিছু করতেও পারছে না। চুপ করে বসে রইল। জামিলা বেগমও দাঁড়িয়ে রইল। তখনই দরজা ঠেলে ভিতরে ঢুকল ঈশা। হাতে তার খাবারের ট্রে। সকাল ৯:৩০ বাজে আনুমানিক। ঈশা এসে খাবারের ট্রেটা টেবিলের উপর রাখল। জমিলা বেগমের হাতের শাড়ি আর ইমতাহার গম্ভীর মুখের দিকে তাকিয়ে সে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করল। তারপর জমিলা বেগমের দিকে ফিরে মৃদু হেসে বলল, খালাম্মা, আপনি শাড়িটা এখানে রেখে যান। আমি ভাবিকে বুঝিয়ে বলছি। অমি খেয়ে নিক আগে। জমিলা বেগম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে শাড়ি আর গহনার বাক্সটা বিছানার একপাশে নামিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। ঈশা খাবারের ট্রে সাইড টেবিলে রেখে সে খাটের থেকে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়াল। ইমতাহার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে খুব নিচু আর নরম গলায় বলল, ভাবি, আপনি দুদিন ধরে কিছু খাচ্ছেন না। শরীরটা এভাবে নষ্ট করলে তো চলবে না। মেহরাজ ভাই বাইরে থেকে দেখতে যতই করা হোক, ওনার মনটা কিন্তু খারাপ না। আপনি অন্তত এই সুজি আর পরোটাটুকু একটু মুখে দিন ভাবি। ইমতাহা চরম বিরক্তি আর রাগে মুখটা অন্য দিকে ঘুরিয়ে নিল। তার গলার আওয়াজ এবার একটু চড়ে উঠল, যাও এখান থেকে। বললাম না আমার কিচ্ছু ভালো লাগছে না। তোমাদের এই জাইন ভিলাসের কোনো খাবার আমি মুখে তুলব না। কেন তোমরা সবাই মিলে আমাকে এভাবে জোর করছ? ঈশা এক পা পিছিয়ে গেল। ইমতাহার এমন আচমকা চিৎকারে সে কিছুটা ঘাবড়ে গেলেও নিজের শান্ত ভাবটা বজায় রাখল। এই বাড়ির কাজের লোকের মেয়ে সে, বড়লোকদের এই রাগ অভিমান সহ্য করা তাদের অভ্যাসের অংশ। সে মাথা নিচু করে প্লেটটা আবার ট্রের উপর নামিয়ে রাখল। ঈশা হাত দুটো পেটের কাছে জড়ো করে খুব বিনীত ও নরম গলায় বলল, আমি চলে যাচ্ছি ভাবি। আপনার সামনে থাকার কোনো অধিকার আমার নেই। কিন্তু যাওয়ার আগে একটা কথা শুধু হাত জোর করে বলে যাই। মেহরাজ ভাইয়াকে আপনি যেমন ভাবছেন উনি আসলে তেমন নন। ওনার উপর যে কতটা বড় অন্যায় আপনি করছেন তা আপনি নিজেও জানেন না। ইমতাহা এবার কটমট করে ঈশার দিকে তাকাল। অন্যায় আমি করছি? হ্যাঁ আমিই করছি, যাও। ঈশা দাঁড়িয়ে রইল। ইমতাহা বিরক্ত সূচক শব্দ করল। এই বাড়ির প্রত্যেকটা মানুষ এমন ঘাড় তারা। কিছুক্ষণ পর ইমতাহা সামনে রাখা প্যাকেটগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখে ভ্রু কুঁচকে ঈশাকে বলল, এখানে সব শাড়ি কেন? জামা কোথায়? জামা আনেনি। এই বাড়ির বউ আপনি, তাই শাড়ি পরে থাকে হবে। দাদাভাই বলেছে। ইমতাহা বিরক্তিতে মুখ কুঁচকে বসে রইল। এই কোনো ঝামেলায় ফেঁসে গিয়েছে সে। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। ঈশা দরজার সামনে গিয়ে দেখল মেহরাজ। মেহরাজ ভেতরে ইমতাহার দিকে তাকিয়ে ঈশাকে বলল, খায়নি তো? ঈশা মাথা নিচু করে বলল, হ্যাঁ দাদাভাই। তুই নিচে যা, আমি দেখছি। ঈশা মাথা নাড়িয়ে চলে গেল। মেহরাজ ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আয়ে দেখল ইমতাহা কেঁপে উঠেছে। মেহরাজ অফিসের কোট খুলে ইমতাহার দিকে এগিয়ে গেল। ইমতাহা নির্বিকার। মেহরাজ এসে ইমতাহার দিকে ঝুঁকে পড়ল। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে মুখ বিকৃত করে বলল, মেহরাজ জাইনের বুকি না, দুদিন গোসল না করে এইভাবে বসে আছে। এটা পৃথিবী জানলে আমার ইজ্জত থাকবে? আপনার ইজ্জত? আপনার মতো একটা পাষাণ, অহংকারী আর দায়িত্বজ্ঞানহীন মানুষের আবার ইজ্জতও আছে নাকি? আর আমি আপনার বউ হতে যাব কোন দুঃখে? কার অনুমতি নিয়ে আপনি আমাকে এই জাইন ভিলাসে বন্দি করে রেখেছেন? মেহরাজ ইমতাহার এই রণচণ্ডী রূপ দেখে মনে মনে একটু হাসল। যাক, মেয়েটার ভেতরের জড়তা আর উদাসীনতা অন্তত ভেঙেছে। রাগ দেখাক, তাও ভালো, কিন্তু এভাবে মূর্তির মতো বসে থাকা সহ্য করা যাচ্ছিল না। সে অফিসের শার্টের উপরের দুটো বোতাম আলতো করে খুলে আরও এক কদম এগিয়ে এল। তার বাদামি চোখের সেই চেনা করা চাউনিটা এখন যেন এক অদ্ভুত মায়ে ছেয়ে গেছে। মেহরাজ খুব শান্ত অথচ গম্ভীর গলায় বলল, অনুমতি? কাবিনের কাগজে সই করার সময় তো বেশ সানন্দেই কলম চালিয়েছিলে ইমতাহা।
তখন তো এই মেহরাজ জাইনকে জল্লাদ মনে হয়নি? আর বন্দি করে রেখেছি কে বলল? জাইন ভিলাসের দরজা তো খোলাই আছে। কিন্তু যাওয়ার আগে কি তোমার সেই ৩ বছর আগের পাওনাটা চুকিয়ে যাবে না? পাওনা? কিসের পাওনা? ইমতাহা ভ্রু কুঁচকে পিছাতে চাইল, কিন্তু খাট থাকায় সে আর পিছাতে পারল না। মেহরাজ এবার ইমতাহার খুব কাছাকাছি এসে দাঁড়াল। এত কাছে যে ইমতাহা মেহরাজের উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া পাচ্ছিল। মেহরাজ নিজের পকেট থেকে সেই চিরচেনা, পরম যত্নে রাখা মখমলের ছোট বাক্সটা বের করল। মেহরাজ ইমতাহার হাত ধরে বক্সটা হাতের মুঠোয় দিয়ে বলল, যেদিন আমার স্বামী হিসেবে মেনে নিবেন, সেই দিন এটা পরবেন। কথাটা বলেই মেহরাজ আর ১ সেকেন্ডও দাঁড়াল না। নিজের অফিসের কোটটা এক হাতে তুলে নিয়ে হনহন করে দরজার সামনে গিয়ে বলল, আমার বাবা চীন থেকে ফিরেছে কালকে বিকেলে। শাড়ি পরে সুন্দর করে তৈরি হয়ে নিচে আসবেন। আজকে আপনার বাবা মাও আসবে। বলে ঘর থেকে বেরিয়ে গেল। ইমতাহা বিছানায় পাথরের মতো বসে রইল। তার অবশ হাতের মুঠোয় তখনও চেপে ধরা মখমলের সেই ছোট লাল বাক্সটা। মেহরাজের হাতের তীব্র উষ্ণতা যেন এখনও তার হাতের পাতায় লেগে আছে। সে ধীর পায়ে নিজের মুঠোটা খুল। মেহরাজ বাক্সটা খুলতে বারণ করেছে, কিন্তু তার ভেতরের কৌতূহল আর বুকের ভেতরের ধকধকানি যেন কোনো বারণ মানতে চাইল না। কাঁপতে থাকা আঙুল দিয়ে সে বক্সের ডালাটা আলতো করে সরাল। বক্সের ভেতরে খুব ছোট একটা নজরিং। নাকের নোলকটা দেখামাত্রই ইমতাহার পুরো শরীর রিরি করে উঠল। তার বুকের ভেতরটা আচমকা এমনভাবে মোচড় দিয়ে উঠল যে সে নিঃশ্বাস নিতে ভুলে গেল। তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকল জামিলা আর ঈশা। ঈশা এসে ইমতাহাকে বিছানা থেকে উঠিয়ে বলল, চলেন ভাবি, এগুলো পরে আসেন। ব্রো, কোথায় যাচ্ছ? তোর ভাবির জন্য বেলিফুলের মালা আনতে। মেহরাজ গাড়ির চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে হলরুমের দিকে এগোতেই আবরাজ সিঁড়ির গোড়ায় ওকে আটকে দিল। মেহরাজ দেখল, আবরাজ আজকে আর লাল কোনো জামাকাপড় পরে নেই। চুলের রংটাও কালো করে নিয়েছে। মেহরাজের মুখে এমন চটজলদি আর সোজাসাপটা উত্তর শুনে আবরাজ এক মুহূর্তের জন্য যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তার গম্ভীর, পাথরমুখো বড় ভাইয়া, যে কিনা এতকাল মেয়েদের থেকে ১০ হাত দূরে থাকত, সে এখন নিজে গাড়ি ড্রাইভ করে বেলিফুলের মালা কিনতে যাচ্ছে। আবরাজ চোখ দুটো গোল গোল করে বলল, ওরে বাপরে! সূর্য আজ কোন দিকে উঠল? বেলিফুলের মালা? তা ব্রো, এই রোমান্টিক রূপটা এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে? চল আমিও যাই। তুই সিঙ্গেল? তুই গিয়ে কি করবি? মেহরাজের মুখে এমন ঠান্ডা মাথার খাঁটি সিঙ্গেল মার্কা খোঁচা শুনে আবরাজ নিজের বুকে হাত দিয়ে বড় বড় চোখ করে ড্রামাটিক স্টাইলে দাঁড়িয়ে গেল। যেন তার হৃৎপিণ্ডে সরাসরি কোনো বুলেট এসে লেগেছে। সে এক হাত দেওয়ালে ঠেকিয়ে করুণ মুখে বলল, আহ ব্রো! কলিজায় আঘাত করলে। নিজের আপন ছোট ভাই সিঙ্গেল বলে এভাবে খোঁটা দিলে? আর এই যে নিজের রূপ চেঞ্জ করলাম, মাথার লাল চুল কালো করে ভদ্রছেলে সেজে ঘুরছি, সেটার কোনো প্রশংসাই করলে না? উল্টো সিঙ্গেল বলে অপমান। চল আমার সাথে, ফুলের দোকানে হিজড়ার অভাব থাকে না। একটাকে পছন্দ হলে তোর জন্য নিয়ে আসব। কি বললে ব্রো? হিজড়া? ওরে আল্লাহ, না ভাই, আমার সিঙ্গেল লাইফই জিন্দাবাদ। আমি এই জাইন ভিলাসের বারান্দায় দাঁড়িয়েই তোমার আর ভাবির প্রেমলীলা দেখব, তাও হিজড়াদের পাল্লায় পড়তে পারব না। আজকে কি কোনো অনুষ্ঠান আছে জামিলা খালা? জামেলা আর ঈশা মিলে এক প্রকার জোর জবরদস্তি করেই ইমতাহাকে একটা রানী গোলাপি জামদানি শাড়ি পরিয়ে দিয়েছে। ইমতাহা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে অবাক হয়ে রইল। এই রানী গোলাপি রঙের শাড়িটার ছোঁয়ায় তার পুরো অবয়বটাই যেন বদলে গেছে। তার ফর্সা ত্বকে গোলাপির আভা এক মায়াবী রূপ তৈরি করেছে। জামিলা বেগম ওর চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে মুখে একটা চড়া হাসি ফুটিয়ে বললেন, অনুষ্ঠান তো বটেই মাই। বড় আব্বা চীন থেকে ফিরছেন, আবার তোমার আব্বাম্মাও আসতেছেন। আর সবচাইতে বড় কথা, ছোট আব্বা আইজকা সবাইয়ের সামনে প্রকাশ করব, তুমি হেতের বউ। ইমতাহা কপাল কুঁচকে বিটবিট করল, বুনা ছাই। তখন জামিলা বেগমের নজর পড়ল ড্রেসিং টেবিলের উপরে থাকা বক্সটার দিকে। উনি বক্সটা হাতে নিয়ে খুলে নাকফুলটা দেখে ইমতাহাকে বললেন, বুমা, তোমার নাকে কি ফুডা করা আছে? নাকফুলটা সুন্দর, তোমারে পড়লে পুরা মেহরাজ জাইনের বুবু লাগব। ইমতাহা জামিলা বেগমের কথা শুনে চোখ জোর বড় বড় করে ফেল। মেহরাজ জাইনের বুবু লাগবে মানে কি? ও কি এমনি এমনি এই আপদকে নিজের স্বামী বলে মেনে নেবে নাকি? সে তক্ষুনি মুখ বাঁকিয়ে ঝাঝালো গলায় বলল, খালা, কি যা তা বলছেন? আমার নাকে কোনো ফোড়াটোড়া বা ছিদ্র নেই, আর আমি এই জিনিস কোনোদিন পরিও না। ওটা ওখানেই রেখে দিন।
ইমতাহার স্পষ্ট না শুনে জমিলা বেগম একটু দমে গেলেন। তিনি আর কথা না বাড়িয়ে সাবধানে নাকফুলসহ মখমলের লাল বাক্সটা আবার ড্রেসিং টেবিলের উপর রেখে দিলেন। ঈশা তখন একপাশ থেকে ইমতাহার চুলের শেষভাগটা আলতো করে ঠিক করে দিচ্ছিল। সে আয়নায় ইমতাহার বিরক্তিভরা কিন্তু অসম্ভব মায়াবী মুখটার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, মেহরাজ ভাইয়া আসলেই জহুরি, ঠিক হিরে চিনেছেন। রানী গোলাপি শাড়িতে ভাবিকে যা লাগছে না, মেহরাজ ভাইয়া দেখলে আজ নিশ্চিত কুপোকাতনি। তখনই দরজায় টোকা পড়ল। ঈশা উকি দিয়ে বলল, দাদাভাই যে টাকা ছাড়া রুমে ঢুকতে পারবে না। তোমার বুকে সাজানো যে কি কষ্টের সেটা আমি আর জামিলা খালাই জানি। আগে আমাদের টাকা দাও, তারপরে তোমার বুয়ের মুখ দর্শন কর। মেহরাজ দরজার বাইরে দাঁড়িয়ে ঈশার এমন অতর্কিত আর সাহসী ডিমান্ড শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। পকেট থেকে ওয়ালেটটা বের করে কয়েকটা হাজার টাকার চকচকে নোট ঈশার দিকে বাড়িয়ে দিয়ে হালকা ধমকের সুরে বলল, নে তোর ট্যাক্স। আর পরের বার বাসর সাজিয়ে দিস। এবার পথ ছাড় তো দেখি। ঈশা নোটগুলো হাতে নিয়ে খুশিতে আটখানা হয়ে একপাশে সরে দাঁড়াল। জামিলা বেগমও মুচকি হেসে ঈশাকে ইশারা করলেন ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য। ইমতাহা আয়নার দিকে তাকিয়ে মেহরাজের এই কাণ্ড দেখছিল। তার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। মেহরাজ জাইন যখন কোনো ব্যাপারে জেদ ধরে, তখন যে সে কাউকেই পরোয়া করে না, তা আজ আবার প্রমাণিত হল। ঈশা আর জামিলা বেগম ঘর থেকে বের হতেই মেহরাজ ভেতরে ঢুকে আলতো করে দরজাটা ভেজিয়ে দিল। মেহরাজ ঘরের মাঝখানে এসে দাঁড়াতেই পুরো ঘরটা যেন তার শরীরের চেনা পারফিউম আর এক তীব্র পুরুষালী উপস্থিতিতে ভরে গেল। তার বাদামি চোখ জোড়া সোজা গিয়ে থমকাল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো ইমতাহার উপর। রানী গোলাপি জামদানির ভাজে ভাজে ইমতাহার উজ্জ্বল শ্যামলা শরীরটা যেন এক মায়াবী রূপ ধারণ করেছে। সদ্য ধোয়া চুলের সুবাস আর কপালের ভাসতে থাকা ছোট স্বর্ণের টিকলির দিকে তাকিয়ে মেহরাজ কয়েক সেকেন্ডের জন্য সম্পূর্ণ নির্বাক হয়ে রইল। তার সেই চিরচেনা করা আর গম্ভীর চাউনিটা আজ এক অদ্ভুত মুগ্ধতায় আচ্ছন্ন। মেহরাজ ধীর পায়ে ইমতাহার দিকে এগিয়ে গেল। ইমতাহা আয়নার মাধ্যমে মেহরাজকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে কিছুটা অস্বস্তিতে পড়ল। সে চট করে ঘুরে মেহরাজের মুখোমুখি দাঁড়াল, কিন্তু তার চোখ দুটো নিচের দিকে নামানো। মেহরাজ ইমতাহার ঠিক এক কদম দূরত্বে এসে দাঁড়াল। এত কাছে যে ইমতাহা মেহরাজের শার্টের খোলা দুটো বোতামের মাঝের চওড়া বুকটা স্পষ্ট দেখতে পাচ্ছিল। মেহরাজ কিছুক্ষণ অপলক চোখে ইমতাহাকে দেখার পর তার নজর গেল ড্রেসিং টেবিলের উপর বন্ধ থাকা মখমলের লাল বাক্সটার দিকে। ইমতাহা যে নাকফুলটা পরেনি তা মেহরাজের চোখ এড়াল না। সে একটু ঝুঁকে এসে নিচু আর ভারী গলায় বলল, নাকফুলটা পরনি দেখছি। তা মেহরাজ জাইনের বউ হতে এত আপত্তি কিসের, ইমতাহা? মেহরাজের মুখের গরম নিঃশ্বাস ইমতাহার গালে লাগতেই সে এক কদম পিছিয়ে যেতে চাইল, কিন্তু পেছনে ড্রেসিং টেবিল থাকায় পারল না। সে নিজের ভেতরের জড়তা কাটিয়ে চোখ দুটো তুলে মেহরাজের বাদামি চোখের দিকে তাকাল। তার গলায় এখনো হালকা অভিমানের সুর, বললাম না, আমার নাকে কোনো ছিদ্র নেই। আর আমি ওসব জিনিস পড়ি না। আপনি কেন বারবার আমাকে জোর করছেন? মেহরাজ ইমতাহার এই রাগী আর আরক্তিম মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল। এই রূপটাই তো সে দেখতে চেয়েছিল, প্রাণহীন মূর্তির চেয়ে এই জীবন্ত অভিমানী মেয়েটাই তার বেশি পছন্দ। মেহরাজ নিজের পেছনের হাতটা সামনে এনে ইমতাহার চোখের সামনে ধরল। তার হাতে পরম যত্নে ধরা এক জোড়া তাজা, সুবাসিত বেলিফুলের মালা। ফুলের তীব্র মিষ্টি সুবাস এক নিমেষে যেন ঘরের ভেতরের সমস্ত থমথমে ভাবটা উধাও করে দিল। মেহরাজ কোনো অনুমতি না নিয়েই ইমতাহার নরম চিকন হাতটা নিজের শক্ত মুঠোয় টেনে নিল। ইমতাহা হাতটা ছাড়ানোর হালকা চেষ্টা করতেই মেহরাজ তার চেনা করা চাউনি দিয়ে ইমতাহার দিকে তাকাল, যাতে এক অদ্ভুত অধিকারবোধ মিশে আছে। মেহরাজ অত্যন্ত সাবধানে পরম মমতায় বেলিফুলের মালাটা ইমতাহার কবজিতে জড়িয়ে দিতে দিতে ফিসফিস করে বলল, নাকফুল না হয় আজ থাকল, কিন্তু এই বেলিফুলের মালাটা তো ফিরিয়ে দিতে পারবে না। নিচে বড় আব্বু আর তোমার বাবামা অপেক্ষা করছেন। আজ সবার সামনে তোমাকে মেহরাজ জাইনের বউ হিসেবেই নিচে নামতে হবে। তৈরি তো? জিবি না? মেহরাজ চোখ বাঁকা করে তাকাল। এই মেয়েকে মানাতে মানাতেই সে বিদ্ধ হয়ে যাবে। তারপরেও এই মেয়ের অভিমান ভাঙবে না। ফুল পরিয়ে ইমতাহার দুই হাত উপরে তুলে জহুরির নজরে ওর হাতের দিকে তাকিয়ে বলল, আমার নামে নাকফুল পরেননি, এটা ঠিক আছে। কিন্তু তাই বলে কি আমার নামের চুড়িও পরবেন না? নিজেকে অবিবাহিত প্রমাণ করার জন্য এত তোর জোর? তা তো হবে না, মিসরি মিসেস।
ইমতাহা মেহরাজের কথা শুনে এক ঝটকায় নিজের হাত দুটো ওর শক্ত মুঠো থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল। কিন্তু মেহরাজের পাথরের মতো শক্ত আঙুলের বাঁধন একটুও আলগা হল না, উল্টো সে ইমতাহাকে নিজের আরও কিছুটা কাছে টেনে নিল। এত কাছে যে বেলিফুলের তীব্র সুবাস আর মেহরাজের গায়ের পারফিউমের কড়া ঘ্রাণ মিশে ইমতাহার দম আটকে আসার উপক্রম হল। ইমতাহা রাগে ফুঁসতে ফুঁসতে নিজের মুখটা উপরে তুলে মেহরাজের চোখের দিকে তাকাল। ওর উজ্জ্বল শ্যামলা গাল দুটো লজ্জায় এবার সত্যি সত্যিই আগুনের মতো লাল হয়ে উঠেছে। সে দাঁতে দাঁত চেপে বলল, ছাড়ুন আমাকে। কিসের চুরি আর কিসের মিসেস? আপনাকে আমি কতবার বলব যে আমি এই জবরদস্তির বিয়ে মানি না? নিজের নামের সিল মেরে আমাকে জাইন ভিলাসের দাসী বানাতে চান, তাই না? দাসীর অভাব নেই আমার বাড়িতে, তাই আপনাকে রানী বানিয়েছি। মেহরাজ ইমতাহার হাত ছেড়ে আলমারির কাছে গিয়ে দাঁড়াল। আলমারি খুলে খুব পুরানো একটা কাঠের বাক্স বের করল। কাঠের বাক্স নিয়ে ইমতাহার কাছে গিয়ে দাঁড়াল। ইমতাহা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। বক্স খুলতেই দুটো মোটা মোটা বালা বের করল। আচমকা খপ করে ইমতাহার হাত ধরে বালা পরিয়ে দিতে দিতে বলল, এই বালা দুটো কোনো সাধারণ গয়না নয় ইমতাহা। এটা আমার দাদির, যা তিনি আমার মাকে দিয়েছিলেন। আর মা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলেন, আমি যাকে আমার অর্ধাঙ্গিনী করব তার হাতে যেন এটা পরিয়ে দিই। আর আপনি আপনার পুত্রবধূকে দিবেন। ভারী ও প্রাচীন নকশার সোনার কাঙ্কন দুটো ইমতাহার চিকন শ্যামলা কবজিতে বসার সাথে সাথেই ঘরের আলোয় এক রাজকীয় আভা ছড়িয়ে পড়ল। মেহরাজের স্পর্শ আর তার গলার সেই আচমকা নেমে আসা গম্ভীর আর্দ্রতা ইমতাহার ভেতরের সবটুকু রাগ যেন এক নিমেষে শুষে নিল। সে স্তব্ধ হয়ে মেহরাজের মুখের দিকে তাকিয়ে রইল। এই পাথরের মতো কঠিন পুরুষটার ভেতরে এতখানি গভীর আর আবেগঘন একটা রূপ লুকিয়ে আছে, তা সে কল্পনাও করতে পারেনি। মেহরাজ বালা দুটো পরানো শেষ করে ওর হাতটা আলতো করে ছেড়ে দিল। ইমতাহার হাতের বেলিফুলের সাদা মালা আর সোনার প্রাচীন বালার যুগলবন্দি দেখতে দেখতে মেহরাজের ঠোঁটের কোণে এবার এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে সোজা হয়ে দাঁড়িয়ে ইমতাহার চোখের দিকে তাকিয়ে বলল, নিজেকে অবিবাহিত প্রমাণের চেষ্টা এবার বন্ধ করুন, মিসেস মেহরাজ জাইন। আপনার এই সাজ আর এই গয়না এখন চিৎকার করে বলছে আপনি এই বাড়ির বড় বউ। ইমতাহা কোনো কথা বলতে পারল না। তার বুকের ভেতরটা এক অজানা অনুভূতিতে তোলপাড় হতে লাগল। মেহরাজের মুখে আমার অর্ধাঙ্গিনী শব্দটা যেন তার কান থেকে সোজা হৃদয়ে গিয়ে আঘাত করেছে। সে শুধু বড় বড় চোখ করে মেহরাজের দিকে তাকিয়ে রইল। মেহরাজ আর এক সেকেন্ডও সেখানে দাঁড়াল না। নিজের অফিসের কোটটা এক হাতে তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজার হাতলে হাত রেখে সে পেছনে না ফিরেই বলল, নিচে আপনার বাবা মা চাতক পাখির মতো আপনার জন্য অপেক্ষা করছেন। চোখের জল মুছে আর এই গম্ভীর মুখটা একটু স্বাভাবিক করে 5 মিনিটের মধ্যে নিচে চলে আসবেন। আমি নিচে যাচ্ছি। মেহরাজ ঘর থেকে বেরিয়ে যেতেই ইমতাহা ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়াল। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকাতেই তার চোখ আটকে গেল নিজের হাতের ওই রাজকীয় বালা দুটোর উপর। মেহরাজের দাদির গয়না, তার মায়ের স্মৃতি। সে অবশ মনে হাত দিয়ে বালা দুটো ছুঁয়ে দেখল। বেলিফুলের সুবাস আর এই প্রাচীন সোনার স্পর্শে তার মনটা কেমন যেন এক লহমায় অবাধ্য হয়ে উঠল। জাইন ভিলার ড্রয়িং রুমে তার বাবার পাশে বসে আছে ইমতাহা। তার সামনে মিরাজ সাহেব তার মা এবং দাদির সাথে রাজ্যর গল্প জুড়ে দিচ্ছে। মিরাজ সাহেব অত্যন্ত খোশমেজাজে মেহরাজের মায়ের পুরনো দিনের একটা গল্প বলছিলেন, আর ইমতাহার মা ও দাদি তাতে মৃদু মৃদু হাসছেন। পুরো ড্রয়িংরুম জুড়ে এক উৎসবমুখর আমেজ। কিন্তু এই হাসিগল্পের মাঝেও ইমতাহার ভেতরের অস্বস্তিটা কমছিল না। সে সোফায় আড়ষ্ট হয়ে বসে নিজের হাতের সেই ভারী সোনার বালা দুটোর উপর বৃদ্ধাঙ্গুলি দিয়ে আলতো করে ঘষছিল। মিরাজ সাহেব হঠাৎ ইমতাহার দিকে তাকিয়ে চড়া হাসলেন। ওনার গম্ভীর চেহারাটা হাসলে বেশ নরম দেখায়। তিনি বললেন, বুঝেছ মা ইমতাহা, মেহরাজের মা যখন প্রথম এই জাইন ভিলাসে পা রেখেছিল ও ঠিক তোমার মতোই শান্ত আর গম্ভীর ছিল। আমি তো ভেবেছিলাম সিলেটের মেয়ে আমাদের এই ঢাকার বনেদি বাড়ির চালচলন আদৌ মানিয়ে নিতে পারবে কিনা। কিন্তু আমার মা মানে মেহরাজের দাদি প্রথম দিনই ওনার হাতের এই বালা জোড়া ওর কবজিতে পরিয়ে দিয়ে বলেছিলেন, আইজকা থিকা তুই এই বাড়ির জেনানা, সব দায়িত্ব তোর। ব্যাস সেই যে ও এই বাড়ির হাল ধরল, আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মিরাজ সাহেবের কথা শেষ হতেই ইমতাহার মা মেয়ের হাতের সেই প্রাচীন সোনার বালার দিকে তাকিয়ে একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি মিরাজ সাহেবের দিকে তাকিয়ে বিনীত গলায় বললেন, ভাই সাহেব, ইমতাহা একটু জেদি আর একগুঁয়ে প্রকৃতির। কোনো ভুল ত্রুটি হলে আপনারা ওকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ও তো এখনও ছোট।
আরে কি যে বলেন বেয়ান সাহেবা। মেহরাজ জাইন যাকে নিজের পছন্দ বলে এই বাড়িতে এনেছে সে কখনো ভুল হতে পারে না। ছেলে আমার বাইরে যতই শক্ত হোক জহুরির চোখ আছে ওর। ঠিক হিরে চিনে এনেছে। ইমতাহা মনে মনে চরম বিরক্তিতে মুখ বাকাল। হিরে না ছাই। ডাকাত একটা। জোর করে তুলে এনে এখন সবার সামনে পরম পূজ্য স্বামী সাজার নাটক করা হচ্ছে। সে আর চোখে তার বাবার দিকে তাকাল। বাবা সোফার এক কোণে বসে আছেন, ওনার মুখেও এখন এক ধরনের গম্ভীর্যপর ছায়া। ইমতাহা জানে তার বাবা মেহেরাজ আর মিরাজ সাহেবের উপর রেগে আছে তাদের বিয়ের কাহিনী নিয়ে। ইমতাহার বাবা গম্ভীর্যতা ভেঙে বললেন, মেহরাজ ইমতাহাকে আগে থেকেই পছন্দ করত। ভালো তো। আমি অতীতে দেখতে পেয়েছি কি করম পছন্দ করত। বাবার মুখের এই আচমকা করা আর শ্লেষাত্মক কথাটা ড্রয়িং রুমের সেই চনমনে উৎসবমুখর পরিবেশটাকে এক পলকে যেন বরফ বানিয়ে দিল। মিরাজ সাহেবের মুখের চওড়া হাসিটা ওখানেই জমে গেল, আর ইমতাহার মা ও দাদি আশঙ্কায় একে অপরের দিকে তাকালেন। পুরো ঘর জুড়ে এক থমথমে নীরবতা নেমে এল। ইমতাহা তার বাবার দিকে তাকাল। বাবার চশমার পেছনের চোখ দুটোতে এখনও মেহরাজ আর মিরাজ সাহেবের প্রতি তীব্র ক্ষোভ আর অপমানবোধ জ্বলজ্বল করছে। নিজের মেয়ের অন্তে তাকে এক প্রকার জোর করে এভাবে বিয়ে দিয়েছিলেন। তাও এমন একটা ছেলের সাথে যে ওকে না দেখেই রিজেক্ট করে দিয়েছিল। তারপর থেকে উনি কখনো উনার আদরের মেয়ের মুখ থেকে বাবা ডাক শুনতে পায়নি। ইমতাহা মনে মনে নাচতে লাগল, যাক এখন ওনাদের মধ্যে একটা গ্যাঞ্জাম তৈরি হলে সে বেঁচে যাবে। মিরাজ জাইন আমতা আমতা করে বলল, দেখো ইসরায়েল, তুমি পুরনো কথাতে কোনো পড়ে আছো। তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি তো এক না। মিরাজ জাইনের এই জবাবে ইসরায়েল সাহেব অর্থাৎ ইমতাহার বাবার মুখের কঠিন রেখাগুলো আরও স্পষ্ট হয়ে উঠল। তিনি সোফায় আরও একটু সোজা হয়ে বসে নিজের চশমাটা নাকের উপর ঠিক করলেন। ওনার কণ্ঠস্বরের ধারালো আভা পুরো ঘরের থমথমে ভাবটাকে যেন দ্বিগুণ বাড়িয়ে দিল। তিনি মিরাজ সাহেবের দিকে স্থির চাউনিতে তাকিয়ে বললেন, পরিস্থিতির দোহাই দেবেন না মিরাজ সাহেব। পরিস্থিতি যেমনই হোক, একজন বাবার আত্মসম্মান আর একটা মেয়ের আবেগ নিয়ে এভাবে ছেলেখেলা করার অধিকার আপনাদের কেউ দেয়নি। এখন তুমি কি চাইছ? ইসরায়েল সাহেব একবার দূরে দাঁড়িয়ে থাকা মেহরাজ তো একবার ইমতাহার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আমার মেয়ে যদি ডিভোর্স চায় তাহলে আপনার ছেলেকে ওকে ডিভোর্স দিতেই হবে। একজন বাবা কখনোই চায় না তার মেয়ের গায়ে ডিভোর্সি ট্যাগ লাগুক। কিন্তু আমার কাছে আমার মেয়ের সুখের থেকে বেশি আর কিছুই হতে পারে না। ওই দিনের কাহিনীর পরে আমার ইচ্ছে করছিল নিজের গলায় ফাঁসি দিয়ে মরে যেতে। কিন্তু দিতে পারিনি কারণ আমি চাই না আমার মৃত্যুর কারণে আমার মেয়ে নিজেকে দোষী করে জীবনটা বিষিয়ে দিক। ইমতাহা যা বলবে তাই হবে। ইসরায়েল সাহেবের মুখের এই চূড়ান্ত এবং বিস্ফোরক কথাটি ড্রয়িং রুমের থমথমে বাতাসকে এক নিমেষে যেন আরও ভারী করে তুল। ইমতাহার মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল, দাদি দুই ঠোঁটে আঙুল চেপে আল্লাহকে ডাকতে লাগলেন। ইমতাহা নিজের বাবার দিকে তাকিয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে রইল। যে বাবার উপর এতদিনের পুঞ্জীভূত অভিমান বুকে চেপে সে নিজেকে গুটিয়ে রেখেছিল, সেই বাবা আজ নিজের সমস্ত সামাজিক সম্মান আর লোকলজ্জা একপাশে সরিয়ে রেখে তার জন্য লড়ছেন। বাবার চোখের কোণে জমে থাকা সেই ৩ বছর আগের অপমানের জল আর গলার ভেতরের তীব্র আকুলতা ইমতাহার বুকের ভেতরটা ওল্টপাল্ট করে দিল। তার মনে হল এতদিনের জমে থাকা বরফটা যেন এক মুহূর্তে গলতে শুরু করেছে। মিরাজ সাহেব এবার সত্যি সত্যিই রেগে গেলেন। তিনি সোফা ছেড়ে দাঁড়িয়ে ক্ষুব্ধ গলায় বললেন, কি বলছেন আপনি ইসরায়েল সাহেব? সামান্য একটা পুরনো ভুলের জন্য আজ ভরা মজলিসে ডিভোর্সের কথা তুলছেন? মেহরাজ কোনো কারণে বাড়ির বাইরে গিয়েছিল। বাড়িতে ঢোকার সময় মিরাজ সাহেবের এমন চিৎকার শুনে হক চকিয়ে তাদের কাছে এসে বলল, হোয়াট হ্যাপেন্ড বাবা? কি হয়েছে? মিরাজ সাহেব মেহরাজকে দেখে নিজের রাগটা সামাল দেওয়ার চেষ্টা করে তর্জনী উঁচিয়ে ইসরায়েল সাহেবের দিকে ইশারা করলেন। ক্ষুব্ধ কণ্ঠে বললেন, দেখো মেহরাজ, তোমার শ্বশুরমশাই কি বলছেন? সামান্য একটা পুরনো ভুলের অজুহাত তুলে ভরা মজলিসে আজ উনি ডিভোর্সের প্রস্তাব তুলছেন। জাইন পরিবারের বউ নাকি এই বাড়ি থেকে ডিভোর্স নিয়ে চলে যাবে। কি অন্যায় আবদার! ডিভোর্স শব্দটা মেহরাজের মুখ থেকে বেরোতেই ঘরের তাপমাত্রা যেন আরও কয়েক ডিগ্রি নেমে গেল। তবে মেহরাজ হুট করে রেগে গেল না বা চিৎকার করল না। বরং তার চোখে মুখে এক ধরনের ইস্পাতকঠিন, গম্ভীর আর অটল শান্ত ভাব নেমে এল। সে হাতের অফিসের কোটটা একপাশের সোফার হাতলে ধীরে সুস্থে রাখল। শার্টের কনুই পর্যন্ত গুটানো হাতাটা আরও এক ভাঁজ গুটিয়ে নিয়ে সে সোজা গিয়ে ইসরায়েল সাহেবের মুখোমুখি দাঁড়াল। মেহরাজ অত্যন্ত বিনীত অথচ তার সেই চিরচেনা
ভারী ও গম্ভীর গলায় বলল, বাবা, আপনার জায়গায় অন্য কোনো বাবা হলেও আজ হয়তো এই কথাই বলতেন। একজন মেয়ের জীবনের সুখের চেয়ে তার বাবার কাছে আর বড় কিছু হতে পারে না, সেটা আমি খুব ভালো করেই বুঝি। আপনি নিজের মেয়ের সম্মানের জন্য লড়ছেন, এতে মেহরাজ জাইন আপনাকে বিন্দুমাত্র ভুল ভাবছে না। অতীত বদলানোর ক্ষমতা আমার নেই, সেদিন ইমতাহার সাথে যা হয়েছে তার সবটুকু দায় আমার। মেহরাজ একটু থামল। সে পকেটে হাত রেখে সোজা হয়ে দাঁড়িয়ে অত্যন্ত শান্ত কিন্তু ধারালো স্বরে বলতে লাগল, কিন্তু মেহরাজ জাইন জোর করতে জানে, আবার নিজের অধিকার আগলে রাখতেও জানে। আপনি বললেন ইমতাহা যা বলবে তাই হবে। আমি আপনার এই শর্তটা মাথা পেতে নিচ্ছি। মেহরাজ জাইন কোনো কাপুরুষ নয় যে নিজের বুকে সারা জীবন জোর করে বন্দি করে রাখবে। আপনি কাপুরুষ নন, মহাকাপুরুষ। মেহরাজ নিশ্চিন্ত ছিল যে ইমতাহা হয়তো তাকে মনে মনে একটু হলেও ভালোবাসে। প্রকাশ করতে পারছে না, কোনোভাবে। হাজার হলেও সে মেয়ে মানুষ। আর একজন মেয়ে কখনো সজ্ঞানে চাইবে না তার গায়ে ডিভোর্সি ট্যাগ লাগুক। তবে ইমতাহার মুখ থেকে ছিটকে আসা এই বাক্যটা তার অহংকার এবং বিশ্বাস ভেঙেচুরে উড়িয়ে দিল। 5 জোড়া চোখ ইমতাহার দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। পুরো ড্রয়িং রুমে উপস্থিত 5 জোড়া চোখ এখন তীব্র বিস্ময় আর ধাক্কা নিয়ে ইমতাহার দিকে তাকিয়ে আছে। মিরাজ সাহেব স্তব্ধ হয়ে সোফায় বসে রইলেন, ইমতাহার মা ও দাদি ভয়ে নিজেদের ওড়না চেপে ধরলেন। আর ইসরায়েল সাহেব নিজের মেয়ের এই রণচণ্ডী রূপ দেখে যেন ভেতরে ভেতরে এক ধরনের তৃপ্তি পেলেন। ওনার চোখের কোণের জল এবার মুছে গেল। ইমতাহা সোফা ছেড়ে টানটান হয়ে দাঁড়িয়ে পড়ল। মেহরাজের দিকে এগিয়ে গিয়ে মাথা উঁচু করে কাটকাট কণ্ঠে বলল, ইউ আর আ কাওয়ার্ড। মেহরাজ জাইন বলে আরেক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। মেহরাজ এক চুলও নড়ল না। তার সমস্ত শরীর যেন এক লহমায় পাথরের মতো শক্ত হয়ে গেল। ড্রয়িং রুমের মাঝখানে সে যেমন দাঁড়িয়েছিল ঠিক তেমনি ঠায় দাঁড়িয়ে রইল। তার সেই অহংকারী চোখের মণি দুটোর আগে আর চরম অপমানে কুঁচকে ছোট হয়ে এসেছে। চোয়ালের হাড় দুটো শক্ত হয়ে এতখানি চেপে বসেছে যে মনে হচ্ছিল এখনই বুঝি চামড়া ফুঁড়ে বেরিয়ে আসবে। মেহরাজ জাইন নিজের জীবনে বহু চড়াইউতরাই দেখেছে, ব্যবসার টেবিলে বা মাঠের লড়াইয়ে বহুঘাটের জল খেয়েছে। কিন্তু তার তীব্র পুরুষালী অহংকার আর আত্মবিশ্বাসের ভীত এভাবে একটা মেয়ের সামান্য কটা কথায় ধুলোয় মিশে যাবে তা সে তার দূরতম কল্পনাতেও ভাবেনি। বিশেষ করে পুরো পরিবারের সামনে, যেখানে সে ভেবেছিল ইমতাহাকে সে এক প্রকার নিজের জালে জড়িয়ে ফেলেছে। চারিদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। সারাদিন আকাশে উড়ে বেড়ানো যান্ত্রিক পাখিগুলো একসাথে লাইন ধরে উড়ে যাচ্ছে তাদের আপন নিডে। সে সময় উপরে এসে ইমতাহা বেলকনিতে চলে এসেছিল। সেখানে একটা দোলনা আছে। হয়তো মেহরাজ তার জন্যই এনেছিল। কারণ এর আগে ইমতাহা একবার মেহরাজের রুমে আসলেও এই দোলনাটা দেখতে পায়নি। ভাবি। ইমতাহা চমকে পেছনে তাকাল। দেখল ঈশা দাঁড়িয়ে আছে। হাতে একটা প্যাকেট। ঈশা ধীরে ধীরে ইমতাহার দিকে এগিয়ে মাথা নিচু করে বলল, চলেন, বর বাবা বলেছে আপনাকে অনুষ্ঠানের জন্য তৈরি করতে। কিসের অনুষ্ঠান ঈশা? নিচে তো মাত্রই অমন একটা কাণ্ড হয়ে গেল, আর এর মধ্যে আবার কিসের আয়োজন? ঈশা ইমতাহার চোখের দিকে সরাসরি তাকাতে পারছিল না। সে হাতের প্যাকেটটা বেলকনির ছোট টেবিলটার উপর আলতো করে রাখল। তারপর কিছুটা আমতা আমতা করে নিচু গলায় বলল, আসলে ভাবি, বড় বাবা চীন থেকে ফেরার পর আজ রাতেই পারিবারিকভাবে আপনাদের বিয়ের একটা ছোটখাটো রিসেপশন বা উৎসবের কথা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। আত্মীয় স্বজনদের অনেকেই নিচে আসতে শুরু করেছেন। নিচে যা হয়েছে বড় বাবা আর মেহরাজ ভাইয়া সেটাকে সামলে নিয়েছেন। বড় বাবা সাফ জানিয়ে দিয়েছেন, জাইন ভিলাসের বড় বউয়ের বরণ অনুষ্ঠান কোনো অবস্থাতেই বাতিল হবে না। ইমতাহা অবিশ্বাসের দৃষ্টিতে ঈশার দিকে তাকিয়ে রইল। মনে মনে চরম ক্ষোভ আর বিস্ময় দানা বাঁধল তার। নিচে তার বাবা নিজের কলিজা ছিঁড়ে ডিভোর্সের দাবি তুলে গেলেন, সে নিজে মেহরাজ জাইনকে সবার সামনে কাপুরুষ বলে অপমান করে চলে এল, আর এই অদ্ভুত বাড়ির মানুষগুলো সব ভুলে এখন উৎসবের আলো জ্বালানোর প্রস্তুতি নিচ্ছে। মেহরাজ জাইন কি সত্যিই এতখানি পাথরের তৈরি? তার অহংকারে যে এত বড় আঘাত লাগল, তার কোনো প্রতিক্রিয়াই সে নিচে দেখায়নি? নাকি এই উৎসবটাও মেহরাজের নতুন কোনো চাল, যার মাধ্যমে সে ইমতাহার বাবাকে আরও একবার নিচু করতে চায়? ইমতাহা টেবিলের উপর রাখা প্যাকেটটার দিকে তাকাল। দামি বুটিকের লোগো লাগানো সেই প্যাকেটটার ভেতরে আবছাভাবে একটা ভারী কারুকাজ করা মখমলের বা সিল্কের কাপড়ের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। ইমতাহা শক্ত গলায় বলল, আমি কোনো অনুষ্ঠানে যাব না, ঈশা। আর এই শাড়ি বদলানোরও আমার কোনো প্রয়োজন নেই।
ওনাদের গিয়ে বলো ইমতাহা করা পুতুলের মতো ওনাদের ইশারায় নাচতে পারবে না। ঈশা এবার একটু এগিয়ে এসে ইমতাহার হাতটা ধরল। তার চোখে এক ধরনের মিনতি। সে ফিসফিস করে বলল, ভাবি, দয়া করে জেদ করবেন না। নিচে মেহরাজ ভাইয়াকে আমি কখনো এতটা শান্ত আর গম্ভীর থাকতে দেখিনি। উনি যখন অতিরিক্ত শান্ত থাকেন তখন ওনার ভেতরের রাগটা যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে। আর আপনার বাবা মাও কিন্তু এখনও নিচে বসে আছেন। আপনি যদি এখন নিচে না যান তবে বড় বাবার সামনে আপনার বাবার অপমান আরও বাড়বে, বই কমবে না। আমার কোনো সম্মান নেই। অসম্মান হওয়ার মতো। চিনিমিনি ভাবি, তোমাকে সেই হটিনটি লাগছে। হিটলার ফিদা হবে কি না জানি না, তবে আমি ফিদা হয়ে গিয়েছি। আজকে কিভাবে যেন ইমতাহা কোনো প্রকার জেদ ছাড়াই শাড়ি পরে নিচে নেমে এসেছে। তার পাশে এতক্ষণ ঈশা ছিল, কিন্তু কোনো কাজ পড়ায় সে চলে গিয়েছে। চারিপাশে মানুষ গিয়ে গিজগিজ করছে। প্যাকেটার মধ্যে একটা গোল্ডেন পাথরে কাজ করা ভারী শাড়ি ছিল। আর একটা পাতলা লাল রঙের চাদর ছিল। ইমতাহা খানিক অবাক হয়েছিল, কারণ মেহরাজ কিভাবে জানে যে সে শাড়ির সাথে চাদর পরতে কমফোর্টেবল ফিল করে। ইমতাহা ড্রয়িং রুমের এক সাইডে দাঁড়িয়েছিল। আর আনমনে তার জীবনের কাহিনী নিয়ে ভাবছিল। তখনই সামনে থেকে আবরাজ এই কথাটা বলে উঠল। ইমতাহা বিরক্ত দৃষ্টিতে আবরাজের দিকে তাকিয়ে দেখল ও ওর অদ্ভুত গেট আপ আর চুলের রং পরিবর্তন করে ফেলেছে। ইমতাহা বিরক্তিমাখানো গলায় বলল, বাবা আবরাজ, মেয়েদের সাথে ফ্লার্ট করতে করতে এই পর্যায়ে চলে এসেছিস যে বড় ছোট কাউকে চোখেই পড়ছে না? এমনকি আমাকেও না? আরে ছিনিমিনি ভাবি, কাম ডাউন। তুমি আমার ভাইয়ের বউ, মানে আমার বউ। আমি তোর ভাইয়ের বালের বউ। ইমতাহার মুখ থেকে ছিটকে আসা এই চরম অমার্জিত ও বিস্ফোরক বাক্যটা শুনে আবরাজ মাঝপথেই থমকে গেল। কোল্ড ড্রিঙ্কসের ক্যানে চুমুক দিতে গিয়েও সে বিষম খেল। তার সেই চিরচেনা শয়তানি হাসিটা এক পলকে উধাও হয়ে গিয়ে মুখটা হা হয়ে গেল। আবরাজ নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলল, বাপরে ভাবি, তুমি তো আস্ত একটা ডিনামাইট। হিটলার ভাইয়া যে কোনো সাহসে এই ডিনামাইটে আগুন দিতে গিয়েছে আল্লাই জানে। সেই মুহূর্তেই ড্রয়িংরুমের গিজগিজ করা মানুষগুলোর গুঞ্জন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। পুরো হলরুম জুড়ে এক পিনপতন নীরবতা নেমে এল। ইমতাহা আর আবরাজ দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকাল। সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে মেহরাজ জাইন। তার পরনে এখন জাইন পরিবারের আভিজাত্য মেশানো একটি কুচকুচে কালো রঙের শেরওয়ানি, যার বোতামগুলো খাঁটি রূপলি সুতোয় নিখুঁতভাবে গাঁথা। শার্টের হাতা গুটানো বা চুল চুরমার হয়ে থাকার সেই রুদ্ররূপ এখন আর নেই, বরং চুলগুলো নিখুঁতভাবে ব্যাকব্রাশ করা। মেহরাজ অত্যন্ত ধীর অথচ দীর্ঘ পদক্ষেপে সিঁড়ি দিয়ে নেমে ইমতাহার দিকেই এগিয়ে আসতে লাগল। তার প্রতিটি পদক্ষেপের সাথে বুটের গম্ভীর আওয়াজ যেন ইমতাহার বুকের ভেতর হাতুড়ির মতো বিঁধছিল। মেহরাজ যখন একদম ইমতাহার মুখোমুখি এসে দাঁড়াল, তখন তার গা থেকে নির্গত হওয়া সেই চেনা করা পারফিউমের ঘ্রাণ ইমতাহার নাসারন্ধ্রে এসে ধাক্কা দিল। মেহরাজ ইমতাহার আপাদমস্তক একবার দেখল। গোল্ডেন পাথরের কাজ করা ভারী শাড়ি আর তার উপর জড়ানো ওই পাতলা লাল চাদরে ইমতাহাকে কতটা মায়াবী আর জেদি লাগছে তা মেহরাজের চোখের কোণের এক চিলতে পলকহীন চাউনিই বলে দিচ্ছিল। তবে তার ঠোঁটের কোণে ঝুলে রইল সেই চিরচেনা বিষাক্ত বাঁকা হাসি। মেহরাজ ইমতাহার চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত নিচু, ভারী আর গমগমে গলায় বলল, ভেবেছিলাম ড্রয়িংরুমের সিংহী ওপরে গিয়ে খাঁচায় মুখ লুকিয়ে বসে থাকবেন। শেষমেশ তবে মেহরাজ জাইনের দেওয়া শাড়ি আর চাদর পরেই নিচে নামতে হল। মিসেস ইমতাহা। ইমতাহা মেহরাজের এত কাছের উপস্থিতি আর তার ওই উপহাসের স্বরে ভেতরে ভেতরে কুকড়ে গেলেও মুখে নিজের জেদটা এক চুলও কমতে দিল না। সে থুতনি উঁচিয়ে মেহরাজের চোখের উপর চোখ রেখে ফিসফিস করে বলল, বাবা মেহরাজ, ডিভোর্স তো আমি আপনাকে একদিন না একদিন দিব ভেবেই রেখেছিলাম। কারণ এই ইমতাহা ইসলাম আর যাই পারুক না কেন নিজের অপমান সহ্য করতে পারে না। আপনি যেহেতু আমাকে ভার্সিটি থেকে চিনেন সেহেতু এই কথাটা আপনার জানার কথা। আমার বাবা ও আমার সাইডে আছে। মেহরাজ এক চুলও নড়ল না। তার প্রসারিত হাতটা অবিকল তেমনি বাতাসে ভেসে রইল কয়েক সেকেন্ড। তারপর সে অত্যন্ত ধীরগতিতে হাতটা নামিয়ে নিজের শেরওয়ানির পকেটে পুরল। ইমতাহা ভেবেছিল মেহরাজ হয়তো রেগে গিয়ে আবার কোনো নাটক করবে, কিন্তু মেহরাজ যা করল তা তার ধারণার বাইরে ছিল। সে নিজের চড়া কাঁধ দুটোকে একটু সোজা করে ইমতাহার আরও এক কদম কাছে এগিয়ে এল। তারপর ইমতাহার কাঁধে এক হাত রেখে তাকে সোজা করে নিজের সামনে নিয়ে এসে সবাইকে উদ্দেশ্য করে গম্ভীর এবং জড়ষ্ট কণ্ঠে বলল, অ্যাটেনশন এভরিওয়ান।
ইমতাহা মেহরাজের হাতের সেই অলঙ্ঘনীয় ভারী বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর জন্য মৃদু মোচড় দিল, কিন্তু মেহরাজের আঙুলের চাপ যেন পাথরের মতো অনড়। সে ইমতাহাকে নিজের শরীরের সাথে আরও খানিকটা লেপ্টে ধরে সামনের দিকে তাকাল। ওপাশে সোফায় বসা ইমতাহার বাবা ইসরায়েল সাহেব তখনও শক্ত মুখে তাদের দিকেই তাকিয়ে আছেন, ওনার চোখে মেয়ের জন্য এক বুক আশঙ্কা আর মেহরাজের প্রতি তীব্র ক্ষোভ। মেহরাজ পুরো হলরুমের মেহমানদের দিকে চোখ বুলিয়ে অত্যন্ত মার্জিত অথচ কর্তৃত্বপূর্ণ গলায় বলতে লাগল, আজকের এই সন্ধ্যাটা আমাদের জাইন পরিবারের জন্য ভীষণ স্পেশাল। আপনারা সবাই জানেন, আমার বাবা চীন থেকে ফেরার পর আজ রাতেই পারিবারিকভাবে আমাদের বিয়ের এই ছোটখাটো বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ৩ বছর আগে আমাদের পারিবারিকভাবে ইসলামের নিয়ম অনুসারে বিয়ে হয়েছিল। কিন্তু কোনো কারণবশত আমরা এটাকে আপনাদের থেকে লুকিয়েছি। আর আমার পাশে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি, ইমতাহা মেহরাজ জাইন, আজ থেকে অফিসিয়ালি জাইন ভিলাসের বড় বউ। পুরো ঘর জুড়ে করতালির শব্দে ভরে উঠল। ইমতাহা জোর করে মেহরাজের থেকে তার হাত ছাড়িয়ে তার থেকে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়াল। ঠিক তখনই মেহরাজ ইমতাহার হাত ধরে তাকে টেনে নিজের কাছে রেখে দিল। আর একটা বুলেট শো করে তাদের পেছনে থাকা দেয়ালে গিয়ে আছড়ে পড়ল। ঠাং তীক্ষ্ণ কানফাটানো আওয়াজে পুরো ড্রয়িংরুমের করতালির শব্দ এক মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। দেয়ালে আছড়ে পড়া বুলেটের আঘাতে পলেস্তারা খসে পড়ার খসখসের শব্দটা এই নিস্তব্ধতায় যেন আরও ভয়ঙ্কর শোনাল। মেহমানদের মধ্যে আতঙ্কিত চিৎকার আর শোরগোল পড়ে গেল। ইমতাহা শক্ত পাথরের মতো জমে গেছে। তার টেনে ধরা হাতটা মেহরাজের লোহার মতো শক্ত মুঠোয় বন্দী, আর তার নিজের পিঠ থেকে আছে মেহরাজের শেরওয়ানির শক্ত বুকের সাথে। মেহরাজ যদি ঠিক ওই সেকেন্ডে তাকে হ্যাচকা টানে নিজের আড়ালে না নিত, তবে বুলেটটা দেয়ালের বদলে কোথায় এসে লাগত, সেটা ভাবতেই ইমতাহার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আবরাজ চিৎকার করে বলল, সিকিউরিটি। গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন।